This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. নমস্কার, TV9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। সন্ধ্যে 7টা মানেই আপনারা জানেন সুপার প্রাইম টাইম, আর সুপার প্রাইম টাইমে আজ শুভজিৎ রয়েছি আমি আপনাদের সঙ্গে। সুপার প্রাইম টাইমে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আমরা ইন ডিটেল আপনাদের সামনে তুলে ধরব। শুরুতেই যে মঞ্চে হিন্দু ভোট এককাট্টা করার ডাক দিলেন শুভেন্দু অধিকারী, সেই মঞ্চেই সবাইকে নিয়ে চলার ডাক দিলেন বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি সমীক ভট্টাচার্য। সবাইকে নিয়ে চলার ডাক বঙ্গ বিজেপির এই নতুন কাণ্ডারির দায়িত্ব পেয়েই তিনি কি বার্তা দিলেন? তিনি বললেন, বিজেপির লড়াই মুসলিমদের বিরুদ্ধে নয়, আমরা হাতের পাথর কেড়ে বই ধরাতে চাই, এমনটাই তিনি প্রথম দিনই বললেন। প্রশ্ন হচ্ছে যে নেপথ্যে, সবই রাজনীতির খেলা আমরা জানি, এর নেপথ্যে কোন অঙ্ক কাজ করছে আসুন একটু বোঝার চেষ্টা করি। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, তা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। শক্তিশালী সংগঠন, হিন্দু জনতার সংযুক্তিকরণ এবং সংকল্পপত্র নিয়ে আমরা নামব। 26 নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়ে সমীক ভট্টাচার্য মুসলিম ভোটের জন্য যখন আহ্বান করছেন, তার ঠিক আগে বিরোধী দলনেতার মুখে শোনা গিয়েছে হিন্দু ভোট একজোট করার কথা। তবে এটাই প্রথম নয়। এক বছর আগে মোদির সবকা সাথ সবকা বিকাশ স্লোগান বদলের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বলবো, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो। সেই সময় সমীক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক থেকে জানিয়ে দেন, বিজেপি জাতীয়তাবাদী মুসলিমদের পক্ষে, তারা বিজেপিকে ভোট দিন বা না দিন। বিজেপির যে ঘোষিত অবস্থান, সেই ঘোষিত অবস্থান থেকে একদম জনসংঘ সৃষ্টির সময় থেকে আমরা সরে আসিনি। আমরা জাতীয়তাবাদী প্রত্যেক মুসলমানের পক্ষে। আর রাজ্য সভাপতি হওয়ার পর সেই সমীক ভট্টাচার্য বলছেন, শুভেন্দু অধিকারী যা বলছেন তিনিও তাই বলছেন। শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন, আমিও কালকে সে কথা বলেছি। শুভেন্দু অধিকারী হিন্দু ভোটকে কনসলিডেটের কথা বলছেন, আর আমি বলছি যে যদি মুসলমানরা মনে করে থাকেন যে তাদের ভোটের ব্যতি রেখে পশ্চিমবঙ্গে পরিবর্তন ঘটানো যাবে না, তৃণমূলের বিসর্জন হবে না, তাহলে তারা ভুল ভাবছে। ৭৪টি আসন রয়েছে যেখানে সংখ্যালঘু ভোট 40 থেকে 90%। গত বিধানসভা নির্বাচনে সেখানে মাত্র 2টি আসন পেয়েছে বিজেপি, তৃণমূল পেয়েছে 71টি, একটি গেছে আইএসএফ এর দখলে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় 30% সংখ্যালঘু ভোটের বেশিরভাগটাই পেয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে সমীক ভট্টাচার্যের বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় সমাজ মাধ্যমে লিখেছেন, কিছু ব্যতিক্রম বাদ দিলে মুসলিমদের ভোট যে বিজেপি কোনোদিনই পায়নি, পাবে না, এই কথা দিনের আলোর মতো স্পষ্ট। ক্রিকেট খেলার দলের সভাপতি নন বা তাস খেলার দলের সভাপতি নন, রাজনৈতিক দলের সভাপতি। অনেক কার্যকর্তা আছেন যাদের ধারণা হচ্ছে একটা কিছু যদি একটা করা যায় তাহলে অন্তত কিছু মুসলমান ভোট আসতে পারে। এটা একেবারেই দুরাশা, এরকম কিচ্ছু হবে না। এরকম হবে যখন বিজেপি ক্ষমতায় চলে আসে। ভিন্ন মত বিজেপির আরেক প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। ভোট দেবে কিনা মুসলমানরা ঠিক করবে। আমরা তো ভোট সবার আশা করব, কাজ সবার জন্য করছি, সবকা সাথ সবকা বিকাশ। সব হিন্দুরা আমাদের ভোট দেয় না, সব মুসলমানরাও দেয় না, দেবে কালকে। আমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরা। 26-এ বিজেপির সত্যি কি লক্ষ্য মুসলিম ভোট নিজেদের দিকে টানা, নাকি হিন্দু ভোট এক করার সঙ্গেই মুসলিম ভোট ভাগ করতে নতুন কোনো কৌশল? সৌরভ গুহ ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনা বিধায়ক পরেশ পাল সহ 2 কাউন্সিলরকে আজ আদালতে তলব করা হয়েছিল, কিন্তু তারা হাজিরা দিলেন না। 18 জুলাই তাদের কাছে শেষ সুযোগ দেওয়া হলো, তাদের সেদিন ফের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যদিও আজ আদালতে ধমক খেল সিবিআই তাদের ঢিলেমির জন্য। আরও বিপাকে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় এবার তৃণমূল বিধায়ককে আদালতে হাজিরার নির্দেশ। খুনের মামলায় বুধবার সিবিআইয়ের দেওয়া চার্জশিটে নাম রয়েছে পরেশ পালের।
আর এবার হাজিরার সমন পাঠানোর নির্দেশ দিল আদালত। না আসলে মহামান্য বিচারকের প্রতি আস্থা রয়েছে, তিনি যা করার করবেন। বিচারকের ওপর আস্থা আছে, দেখা যাক। মানে তলানিতে ঠেকে গেছে। 2021-এ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন কাকুরগাছিতে অভিজিৎ সরকারের উপর দুষ্কৃতীরা হামলা চালায়। কয়েকদিন পর হাসপাতালে মৃত্যু হয় তার। এরপরই নিহত বিজেপি কর্মীর পরিবার পরেশ পালের বিরুদ্ধে খুনের মদত দেওয়ার অভিযোগ তোলে। সিবিআই তদন্তের দাবিতে আদালতে যায় পরিবার। ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই তদন্তে নেমে সম্প্রতি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। অভিজিৎ সরকার হত্যা মামলা সেই চার্জশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পাল, স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ সহ 18 জনের। ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই তদন্তে নেমে চার্জশিট দিয়েছে সিবিআই। তাতে নাম রয়েছে পরেশ পাল, মেয়র পরিষদ স্বপন সমাদ্দার, তৃণমূল কাউন্সিলর পাপিয়া ঘোষ সহ 18 জনের। আর এই চার্জশিট নিয়ে সিবিআইকে ধমক দিলেন বিশেষ আদালতের বিচারক। বিচারক সিবিআইয়ের উদ্দেশ্যে বলেন, চার্জশিট পড়েছে, যে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে 18 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন সেগুলো তো আপনারা 2 বছর আগেই পেয়েছিলেন। এটা কি মজা হচ্ছে? আপনাদের জন্য আগে গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা আটকে আছেন, পরবর্তী তদন্তের অধিকার দেওয়া হয়েছে মানে আপনারা খামখেয়ালি করতে পারেন না। কি করছিলেন আপনারা? এখন 1 মাস সময় চাইছেন চার্জশিটের কপি দেওয়ার জন্য। সিবিআইয়ের তরফ থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন জানানো হয়েছিল। বিচারক জানতে চান যে অভিযুক্তরা তদন্তে সহযোগিতা করেছে কিনা, অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছে কিনা, বা সিবিআই কি তাদের বিরুদ্ধে তাদের গ্রেফতারের জন্য কোনো পদক্ষেপ করেছিল। সর্বক্ষেত্রেই যখন তদন্তকারী অফিসার বলেন যে না, তারা তদন্তে সহযোগিতা করেছে বা তারা পালিয়ে বেড়াচ্ছে না, সেই ক্ষেত্রেই বিচারক কিন্তু বলেন যে সুতরাং তাহলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার কোনো প্রয়োজন নেই, তাই তাদের বিরুদ্ধে সমন জারি হয়েছে। সিবিআই গ্রেফতারি পরোয়ানা চায়, বিচারক তদন্তে সহযোগিতার কথা জানতে চান, এরপর সমন পাঠানোর নির্দেশ দেন। অভিজিতের হত্যাকারীরা যেরকম শাস্তি পাবে অন্যেরাও সেরকম শাস্তি। কতদিনে অমিত শাহ থাকবেন, বিজেপি থাকবে, আমাদের ওপরে এই ফলস অ্যালিগেশনগুলো আসতে থাকবে, আমরা হ্যারাস হতে থাকবো, কিন্তু কিছু প্রমাণ করতে পারবেন না। এদিন নির্দেশ সত্ত্বেও আজ আদালতে হাজিরা দেননি তৃণমূল বিধায়ক পরেশ পাল ও 2 কাউন্সিলর পাপিয়া ঘোষ ও স্বপন সমাদ্দার। 18 জুলাই তাদের হাজিরা দেওয়ার শেষ সুযোগ দিল আদালত। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। এবার যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা দেখাতে গিয়ে একটা কথাই বারবার বলতে ইচ্ছা করছে যে বাংলায় ভোট মানেই ভয়। এই ভয় নানা রকম হতে পারে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সেখানে সমবায় ভোটে সন্ত্রাসের ভয়, এতটাই আতঙ্কের বাতাবরণ সেখানে তৈরি হয়েছে, ব্যাংক থেকে সবাই টাকা তোলার হিড়িক লাগিয়ে দিয়েছেন। দাসপুরে গৌড়া সমবায় সমিতিতে গ্রাহকদের লম্বা লাইন দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের পরিসংখ্যান বলি, এখনো পর্যন্ত 10 দিনে 2 কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। 17 থেকে 18 জুন অশান্তির জেরে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি বলে এর আগে অভিযোগ ওঠে। নমিনেশন না দিতে পেরে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বিরোধীরা। এরপরে ভোটের সময় অশান্তির আশঙ্কায় গ্রাহকদের মধ্যে টাকা তোলার হিড়িক পড়ে যায়, কারণ তারা ভয় পেয়ে গিয়েছেন। সমবায় ব্যাংক কর্তৃপক্ষ তারা দাবি করছে যে গ্রাহকদের বোঝানোর চেষ্টা করা হলেও কোনো রকম তা কাজে আসেনি। বাধ্য হয়েই তাই ব্যাংকে টাকা তোলার একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে যে এর বেশি টাকা তোলা যাবে না, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। একটা নির্বাচন প্রক্রিয়া চলছিল, সেই নির্বাচনে নমিনেশন নিয়ে যা মানুষ, সাধারণ মানুষ এই এলাকায় দেখেছে সেটা তারা কোনোদিনও দেখেনি। সেই আতঙ্কে মানুষ, যারা নির্বাচনে নমিনেশনে 1 লক্ষ দাখিল করেছে, তারা ক্ষমতায় এলে কি করবে, এই তাদের গচ্ছিত টাকা তারা নিরাপদ মনে করেনি, তাই মানুষ ফিরে ফিরে তারা তার নিয়ে চলে যাচ্ছে। 2 দিন নমিনেশন জমা দেওয়ার ডেট ছিল 17 জুন 2025 এবং 18 জুন 2025। 19 তারিখ থেকে মানুষের টাকা তোলাটা শুরু হয়েছে। 2 কোটির বেশি উঠে গেছে টাকা। গ্রাহকদেরকে আমরা বুঝিয়ে আশ্বস্ত করতে পারছি না। আমরা কর্মচারী হিসাবে তার দিকে বলছি আপনাদের জমাকৃত টাকা যেটা আছে সেইটা থাকলে পরে কোনো অসুবিধা হবে না, আমাদের যেটা দায় দায়িত্ব, কিন্তু আমাদের কোথায় তারা আশ্বস্ত হচ্ছে না। জুনিয়রদের নগ্ন ছবি দেখিয়ে পৈশাচিক আনন্দ পেতেন, মুখ খুলতে চেয়েছিলেন কিন্তু পারেননি।
এবার সেই বিস্ফোরক বক্তব্য TV9 বাংলার সামনে রাখলেন টিএমসিপির সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদার। তিনি বললেন তার এআই করা বিকৃত ছবি মানে তথাকথিত যারা টিএমসিপির দাদারা রয়েছেন তারা জুনিয়রদের দেখাতো, কিন্তু আগে কেন অভিযোগ করেনি, আগে কেন তিনি মুখ খোলেননি? এবং এখানে শেষ নয়, মনোজিতের আরও কীর্তি সামনে এসেছে। কলেজে মানে ল কলেজের বিভিন্ন অফিসিয়াল গ্রুপের অ্যাডমিনও ছিল এই কুকীর্তির মাস্টার মনোজিৎ। কসবা গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রের নানা কুকীর্তির সামনে আসছে। ঝুলি থেকে একের পর এক বিড়াল বেরিয়ে পড়ছে। মনোজিৎ ও তার এমএম বাহিনীর অত্যাচারে কার্যত সিঁটিয়ে থাকতেন কলেজের ছাত্রীরা। আর এসবের মাঝেই তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে বোমা ফাটালেন দলেরই সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদার। রাজন্নার অভিযোগ, টিএমসিপির দাদাদের ফোনে ছিল তার এআই করা বিকৃত ছবি। সেই ছবি দেখানো হতো জুনিয়রদের। এআই করা বিকৃত ছবি এইসব দাদারা বলবো জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এবং পৈশাচিক আনন্দ উপভোগ করত। আমি যখন অবগত হই খুবই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম। ছাত্র পরিষদের মধ্যে এরকম মনোজিৎ মিশ্রের মতো দাদারা এখনো লুকিয়ে আছে। রাজন্নার আশঙ্কা, মনোজিৎ মিশ্রর ফোনেও হয়তো এই ছবিটা ছিল। হতে পারে, না হওয়ার তো কিছু নেই। এখন তো আমি দেখছি যে এরকম পৈশাচিক আনন্দ উপভোগ করে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে, এবং সেটা অন্য কোথাও নয়, তার নিজের কলেজের প্রেমিসেসে। তাহলে এতদিন কেন চুপ ছিলেন তিনি? কেন কোনো অভিযোগ দায়ের করেননি? আমি আজকে এদের বিরুদ্ধে কমপ্লেন করি না, নামটা কার আসবে? তৃণমূল কংগ্রেসের। আমি আমার দলকে রাস্তায় লজ্জায় নামাতে পারি না। রাজন্নার দাবি, ছাত্র সংগঠনের কিছু দাদাদের বিরুদ্ধে মুখ খোলার মাসুল এখনো দিতে হচ্ছে। আজকে যারা আমি এই বক্তব্যগুলো তুলে ধরছি বলে আমি আমার নিজের দলের আত্মশুদ্ধির জায়গায় এখনো রয়েছি বলে আমাকে এখনো শিকার হতে হচ্ছে। যথারীতি রাজন্নার করা অভিযোগ অস্বীকার করেন ছাত্র সংগঠনের সম্পাদক। আমাদের কাছে এরকম অভিযোগ কোনোদিন এরকম আসেনি। যদি কোনো জায়গা থেকে এরকম অভিযোগ আমরা পাই, আমরা কড়া থেকে কড়া ব্যবস্থা দলীয়ভাবে নিই। দলেরই আরেক সাসপেন্ডেড নেতার দাবি, পদে নেই কিন্তু দলে তো আছি, বাট সেই জায়গা থেকে আমি যখন সমালোচনা করছি, বাট এটাকে কোনোভাবে ডিফেন্স করা যায় না, আগামী দিন কিভাবে ঠিক করা যায় এই কথাগুলো বলছি। আমার মনে হয় তৃণমূল ছাত্র পরিষদের যারা স্ট্যান্ডিং নেতৃত্ব আছে তারাও দায়ভার যাতে ঝেড়ে না ফেলে। টিএমসিপির ভেতরে এই দাদাতন্ত্র, তারা কিভাবে ছাত্রীদেরকে দিনের পর দিন হেনস্থা করে চলেছে, এটা স্পষ্ট হয়ে গেল, আরো একবার স্পষ্ট হলো রাজন্নার কথার মধ্যে দিয়ে। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে রীতিমতো ডিজিটাল দাদাগিরি চালাতো মনোজিৎ মিশ্র। তার কারণ, প্রত্যেকটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিল এই মনোজিৎ মিশ্রই। শুধু তাই নয়, কলেজের অফিসিয়াল নির্দেশও পাঠাতো মনোজিৎ মিশ্র। কসবা থেকে কালীঘাট পর্যন্ত টিম এমএম অর্থাৎ মনোজিৎ মিশ্রর সাগরেদরা ফার্স্ট ইয়ারের মেয়েদের উপর নজর রাখতো। যে কোনো সময় কোনো মেয়েকে ইউনিয়ন রুমে দীর্ঘক্ষণ বসে থাকার জন্য কার্যত কড়া ভাষায় নির্দেশ দিত এই মনোজিৎ মিশ্র। আমাদের ইউনিয়ন রুমে মোটামুটি আমরা বসেছিলাম, একটি মেয়ে উঠে যেতে চাইছিল, যে বললো যে মনোজিৎ দা আমি একটু উঠে যাই, একটা ম্যামের ক্লাস আছে, আমি ক্লাসটা করে আসি। মনোজিৎ দা ওখানে ওকে থামিয়ে দিল, বললো তুই এখানে বস চুপচাপ, তুই জানিস আমার কত ক্ষমতা, আমি এক্ষুনি গিয়ে ক্লাস বন্ধ করে দিয়ে আসবো। মনোজিতের ঘোষিত জিএস রূপসা নস্কর কলেজে ত্রাসের পরিবেশ তৈরি করে রাখতো। কেউ প্রতিবাদ করতে গেলেই জুড়তো গালিগালাজ। রূপসার যে বক্তব্য যে ও জিএস ও জানতোই না, এটা সম্পূর্ণ মিথ্যা। ওকে জিএস ঘোষিত করা হয়েছিল, সেটা মনোজিৎ মিশ্র নিজের মুখে বলেছিল। মনোজিতের ঘোষিত জিএস রূপসার বিরুদ্ধে কলেজের ছাত্রী থেকে কর্মী সবার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করছেন কলেজেরই ছাত্রীরা। ক্যামেরা মাখনের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আর এই কলেজে গিয়ে তদন্ত জোর কদমে চলছে। কসবাকাণ্ডের তদন্তে ভোর থেকে আজ কলেজে পুলিশ গিয়ে পৌঁছয়, সেখানে 3D স্ক্যানার এনে ঘটনাস্থলে ম্যাপিং করেন তারা। ভোর 4টে নাগাদ মনোজিৎ সহ 4 অভিযুক্তকে নিয়ে সাউথ ক্যালকাটা ল কলেজে আসেন পুলিশ। 4 ঘন্টারও বেশি সময় ধরে ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। তিলোত্তমার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল হাজারো প্রশ্ন। তারপরেই কসবার গণধর্ষণের মতো একটি ঘটনা, যেখানে দেখা যাচ্ছে নির্যাতিতা অভিযুক্তের পুনর্নির্মাণ খুব দ্রুত করা হচ্ছে, আর সঙ্গে 3D স্ক্যানার ব্যবহার করা হচ্ছে। এবং শুধু তাই নয়, বয়ান রেকর্ড থেকে শুরু করে খুব দ্রুত সব কিছুই পুলিশ করছে। তিলোত্তমার ঘটনায় যখন পুলিশের ভূমিকা নিয়ে হাজারবার প্রশ্ন উঠেছিল, তারপরে কসবার গণধর্ষণের মতো ঘটনায় দেখা যাচ্ছে পুলিশ খুব
কম সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে কখনো বয়ান রেকর্ড, কখনো পুনর্নির্মাণ, কখনো 3D স্ক্যানার ব্যবহার করার মাধ্যমে তদন্তের প্রতিটা দিক তারা সেরে রাখছেন। স্বাভাবিকভাবেই তাহলে তিলোত্তমার ঘটনা থেকে কি কলকাতা পুলিশ শিক্ষা নিল? ক্যামেরায় দেবব্রত সঙ্গে সুশোভন, TV9 বাংলা। কসবা কলেজে গণধর্ষণ কাণ্ডে দ্রুত চার্জশিট দেওয়ার চেষ্টা কলকাতা পুলিশের। ফারাক্কা জয়নগর কাণ্ডের মতোই এক্ষেত্রেও ধৃতদের হেফাজতে রেখে বিচার প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে পুলিশ। রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ও সাইবার ফরেন্সিক অ্যান্ড ডিজিটাল এভিডেন্স এক্সামিনেন্স ল্যাবরেটরি রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। সূত্রের খবর, সিটকে দ্রুততার সঙ্গে তদন্ত শেষের নির্দেশ দিয়েছে লালবাজার। জয়নগর ফারাক্কায় ধর্ষণ খুনের ঘটনায় ধৃতদের হেফাজতে রেখে বিচার প্রক্রিয়া শেষ হয়। তিলোত্তমা কাণ্ডে সিবিআইও একইভাবে সঞ্জয়ের ইন কাস্টাডি ট্রায়াল করতে সফল হয়। কসবা কাণ্ডে ধৃত টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র কতটা প্রভাবশালী এবং জামিন পেলে কিভাবে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে সেই আশঙ্কার কথা পুলিশ আদালতকে জানিয়েছে। আর এই প্রেক্ষাপটেই রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এবং রাজ্য ডিজিটাল এভিডেন্স ল্যাবকে অগ্রাধিকারের ভিত্তিতে রিপোর্ট দেওয়ার আর্জি পুলিশের তরফ থেকে করা হয়েছে। আর কসবা কাণ্ডে তদন্তকারীদের স্ক্যানারে ধৃত মনোজিতের নিয়োগ সংক্রান্ত তথ্য, মানে তাকে যখন নিয়োগ করা হয় কোন কোন তথ্য সেক্ষেত্রে রাখা হয়েছিল। মনোজিতের বেতন স্লিপের কপি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে অ্যাটেন্ডেন্স রেজিস্টার। খবর লালবাজার সূত্রে। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা জানেন ভারত বাংলাদেশ একদিনের সিরিজ বাতিল, এমনটা সূত্রের খবর। বিসিসিআইকে দল না পাঠাতে কেন্দ্রের তরফ থেকে পরামর্শ গিয়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে দল না পাঠানোর পরামর্শ। ইউনূস সরকারের উপর আবারও চাপ সৃষ্টি ভারতের। টানা ভারত বিরোধিতায় উস্কানিতে বিরক্ত দিল্লি। 17 থেকে 31 অগস্ট বাংলাদেশে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। 3টি ওডিআই, 3টি টি20 ম্যাচ খেলার কথা ছিল ভারতের। পাকিস্তানের পরে এবার আসে চীনের কথায়। কেন? তার কারণ চীন বারবার তাদের দ্বিচারিতা সামনে নিয়ে চলে আসছে, মানে পর্দাফাঁস হয়ে যাচ্ছে। আবারও তাদের দ্বিচারিতা পর্দাফাঁস হয়ে গিয়েছে। অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে তথ্য দিয়ে সাহায্য করছিল চীন, এমনটা জানিয়েছেন ভারতের ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ ডেভেলপমেন্ট লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিং। ডিজিএমও পর্যায়ের বৈঠক চলাকালীন ভারতের সামরিক গতিবিধির তথ্য চীনের মাধ্যমে পাকিস্তানের হাতে পৌঁছচ্ছিল। ডেপুটি চিফ অফ আর্মি স্টাফের কথায় এক সীমান্তে 2 প্রতিপক্ষ ছিল ভারতের। পাকিস্তান ছিল সামনে, নেপথ্যে ছিল চীন। পাকিস্তানের 81% সামরিক জিনিসপত্র চীনের দেওয়া। বণিক সভা ফিকি আয়োজিত নিউ এজ মিলিটারি টেকনোলজি শীর্ষক অনুষ্ঠানে এই তথ্য সামনে এনেছেন ওই সেনা আধিকারিক। তার পরামর্শ, ভারতের এয়ার ডিফেন্স পরিকাঠামোকে আরও উন্নত করা প্রয়োজন। Few lessons that I thought I must flag as far as Operation Sindoor is concerned. Firstly, one border, 2 adversaries. So we saw Pakistan one side, but adversaries were 2, and if I would say actually 4 or 3 actually. So Pakistan was the front face. We had China providing all possible support, and it's no surprise because if you were to look at statistics, in the last 5 years, 81% of the military hardware that Pakistan is getting is all Chinese, 81% of that.